স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। এই মুহূর্তে নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে চলছে বৈঠকে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরো একবার জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠকে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক চলছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল। এই মুহূর্তে যে বৈঠক চলছে তাতে কি আপডেট রয়েছে, কারা কারা রয়েছেন সেখানে? দেখো, সকালবেলায় কিন্তু আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের যে ধর্ণা, সেই ধর্ণা মঞ্চে আজকে পৌঁছে গেছিলেন। তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে নরম অবস্থান নিয়েছিলেন এবং তিনি বারবার মনে করানোর চেষ্টা করেছিলেন যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে একসময় বামেদের সময় কি কঠোর পদক্ষেপ যে সরকার নিয়েছিল সেই কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেন এবং তিনি মনে করেন যে ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, তাই তিনি ছাত্রদের বিরুদ্ধে অতীতের বাম সরকারের মতো কোনো কঠোর এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবেন না এবং সেই ক্ষেত্রে ছাত্রদের আলোচনায় বসাবার দাবি জানান এবং ছাত্রদের আলোচনা নিয়ে তিনি কথা বলতে চান এবং তিনি ছাত্রদের এই যে ঝড় বৃষ্টির মধ্যে যে আন্দোলন করছে সেই আন্দোলন নিয়ে তিনি চিন্তিত এবং গতকাল সারা রাত ঘুমাতে তিনি পারেননি বলেও ছাত্রছাত্রীদের জুনিয়র চিকিৎসকদের মঞ্চে তিনি তার মতামত ব্যক্ত করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনেকটা নমনীয় ভাবে এই আন্দোলনকে ট্যাকেল করার কিন্তু একটা নিদর্শন সেটা তুলে ধরে। এরপরই ছাত্রছাত্রীরাও কিন্তু জুনিয়র চিকিৎসকরা যারা ওইখানে আন্দোলন করছেন তারাও কিন্তু একটা পাল্টা চাপের মধ্যে পড়ে যান। প্রথম দিন মুখ্যমন্ত্রীকে ফেরানো হয়েছে, তিনি 2 ঘন্টা নবান্নে বসেছিলেন, সেই কথা নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন। আজকে ঠিক একই কায়দায় আবার মুখ্যমন্ত্রী নিজে তাদের ধর্ণা মঞ্চের মধ্যে গিয়েছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। এরপর তিনি ফের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এবার যদি আলোচনায় না হয় তাহলে কার্যত তার দায় কিন্তু জুনিয়র চিকিৎসকদের ঘাড়েই আস্তে আস্তে বর্তাবে। এদিকে যত সময় যাচ্ছে ততই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে বিনা চিকিৎসায়। এমন অবস্থায় সরকার যদি এরপর কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেটাই স্বাভাবিক এবং সেটা কিন্তু জনরোষের চাপে, কারণ দীর্ঘদিন হাসপাতালে পরিষেবা না পেয়ে চিকিৎসকদের উপর কিন্তু এবার পাল্টা আস্তে আস্তে জনরোষ তৈরি হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের আশেপাশে রাজ্য থেকেও কিন্তু প্রচুর সাধারণ মানুষ কলকাতার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে চিকিৎসা করতে যান। সেই জায়গাতে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরাও বুঝতে পারছেন সরকার যদি এইভাবে চুপ করে বসে থাকে এবং জল মারতে শুরু করে তাহলে আগামী দিনে তাদের কিন্তু ফেস লস হবে। এই কথাটা তারাও কিন্তু পাল্টা বুঝতে পেরেছেন। পাল্টা বুঝতে পেরেই তারা হঠাৎ করে দুপুরবেলার পরে তারাও স্ট্র্যাটেজি বদল করলো। তারাও আজকে মুখ্যমন্ত্রীর যে কালীঘাটের বাড়ি, সেই কালীঘাটের বাড়িতে তারাও দেখলাম চলে গেল। এই মুহূর্তে সেখানেও বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক কিন্তু চলছে। এখন প্রশ্ন হচ্ছে সমাধান সূত্র মিলবে কিনা। দেখো, এরপর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যেভাবে রাজ্য সরকার আচরণ করেছে তাতে কিন্তু জুনিয়র চিকিৎসকদেরও এবার হচ্ছে রাজ্যের সঙ্গে কোঅপারেশন করা উচিত। তারাও যদি গো ধরে বসে থাকে যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি তাদের আদায় করতে হবে, সেটা যেমন ঠিক তেমনি অন্যদিকে রাজ্যের গরিব মানুষের কথাও কিন্তু মনে করতে হবে। কারণ রাজ্যের গরিব মানুষের অধিকাংশ মানুষই কিন্তু একেবারে অধিকাংশ মানুষই কিন্তু ইসের উপর নির্ভরশীল, সরকারি হাসপাতালগুলির উপর নির্ভরশীল। সেই জায়গাতে দাঁড়িয়ে এই সরকারি হাসপাতালগুলিতে যদি চিকিৎসা পরিষেবা না পায় তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু চিকিৎসকের উপরই পড়বে। তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছেন। বৈঠকে যথেষ্ট নমনীয় ভাবে ছাত্রছাত্রীরাও গেছেন, তারাও মুখ্যমন্ত্রীকে আজকে আর ফেরাননি এবং মুখ্যমন্ত্রীও তাদেরকে সঙ্গে আলোচনা করছেন। স্বাস্থ্য সচিব সহ বিশেষজ্ঞ চিকিৎসকরাও সেখানে, সিনিয়র চিকিৎসকদের মধ্যে অনেকেই সেখানে রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে আজকে রাতের পরে হয়তো সেখান থেকে কিছুটা একটা সমাধান সূত্র বেরোতে পারে। তবে যদি আজকে কোনো রকম সমাধান সূত্র না বেরোয় তাহলে কিন্তু সেটা ভবিষ্যতের জন্য খুব খারাপ বিজ্ঞাপন যাবে এবং সুপ্রিম কোর্ট কিন্তু চিকিৎসকদের কোনো আর্জি এখনো শুনতে রাজি হয়নি। তাদের বারবার এই যে ডাক্তারদের ইমেল করার কিছুক্ষণের মধ্যে এক প্রকার বৈঠক হলো, আর সেই বৈঠকে তাহলে কেন নমনীয় হয়ে গেল আজকে চিকিৎসকরা, কি বলবে? দেখো, চিকিৎসকদের একটা জুনিয়র চিকিৎসকদের একটা অংশ কিন্তু এবার তারা কাজে ফিরতে চাইছেন। তারা বলছেন যে আন্দোলন হোক, তাদের দাবি থাক, কিন্তু তারা কাজে ফিরে আন্দোলনটা করুক।
এটা তারাও চাইছেন। যদি সরকারি হাসপাতালে চিকিৎসকরা রোজ ধর্ণা মঞ্চে গিয়ে বসে তারা দাবি আদায়ের জন্য সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে, তাহলে তারা প্র্যাকটিসটা করবে কখন? দ্বিতীয়ত তারা পড়াশোনাটা করবে কখন? একাংশের চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরে তারা সরকারের বিরুদ্ধে এই আন্দোলন জারি রাখতে চাইছে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকেদের মধ্যে একটা মতভেদ এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী তৈরি হয়েছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকেদের উপর কিন্তু প্রেশার বাড়ছে, সাধারণ মানুষের ক্ষোভের সঞ্চার ধীরে ধীরে বাড়ছে। সেই জায়গাটা তারা ভালো মতোই বুঝতে পারছে। তার উপর সুপ্রিম কোর্টের খাড়া ঝুলছে। রাজ্য সরকার যদি এই মুহূর্তে হাত তুলে দেয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার জন্য অনেক বড় সাজার মুখে পড়তে হতে পারে। এটা কিন্তু অনেকেই জুনিয়র চিকিৎসকরা মন্তব্য করছে এবং তাদের কানা গেছে আগামী কাল পরশু মানে সোমবার হয়তো সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা, তারা যদি কাজে না ফেরে তাহলে বেশ কয়েকটা কিন্তু জনস্বার্থ মামলা কিন্তু হয়ে যেতে পারে চিকিৎসকদের ইসেতে। সেই ক্ষেত্রে কোর্ট যদি কঠোর ইনস্ট্রাকশন দেয়, সেটা কিন্তু রাজ্য সরকারকে মেনে নিতে হবে। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো সিদ্ধান্ত থাকবে না। এখন যেমন চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন, তারপর যদি সুপ্রিম কোর্ট কোনো অর্ডারে বলে দেয় যে তাদের কাজে না ফেরলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তখন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো অপশন থাকবে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। সেই জন্যই তারা বুঝতে পেরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারাও গিয়েছেন নরমে গরমে। দেখি নীল 2 ঘন্টা বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে জানলেন চিকিৎসকরা, কিন্তু আজকে তিনি যেটা করলেন সেটা নিয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে একটা সাধুবাদ উঠে আসছে। তাহলে কি নথি স্বীকার করলেন শেষমেশ চিকিৎসকরা? দেখো, চিকিৎসকরা নথি স্বীকার করলেন এটা এখনই ঠিক বলা যাবে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দেখো তোমার হচ্ছে চিকিৎসা মানে বাংলার রাজনীতিতে বা বাংলার প্রেক্ষাপটে কিন্তু এই যে ধর্ণা কর্মসূচি এটা নতুন নয়। দেখো, একদিকে আন্দোলনকারী শিক্ষকরা বসে রয়েছেন, ডি গ্রুপের কর্মচারীরা বসে রয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো নমনীয় হয়নি, কিন্তু এই আরজিকর কাণ্ডের যে জনরোষ তার উপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলে নরম মনোভাব নিতে বাধ্য হয়েছেন। না হলে জনরোষ আরো তার বিরুদ্ধে যেত। সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নমনীয় হয়ে তাদের ধর্ণা মঞ্চে এসে আলোচনায় দাবি করতে পারেন, তাহলে চিকিৎসকরা যদি একজন মুখ্যমন্ত্রীর পদকে যদি সম্মান না করেন, তাহলে জনরোষটা ঠিক উল্টো দিকে বইতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নাম না করে বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল মিটিং করতে শুরু করে দিয়েছে। এটা তারা অফিসিয়াল ব্যানারে করছে না। যে সমস্ত রোগীরা বিনা চিকিৎসায় প্রায় 26 জন চিকিৎসক রোগীর মারা গেছে, তাদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবং তাদের পক্ষে এই যে 26 জন রোগী বিনা চিকিৎসায় মারা গেছে, তারাও জাস্টিস চেয়ে বিভিন্ন জায়গায় কিন্তু পথে নামছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারাও বুঝতে পারছেন যে সমাজে যে ব্যালেন্স থাকা দরকার, সেই ব্যালেন্সটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে। এমন অবস্থায় দুই পক্ষই কিন্তু সমাধান যে সূত্র, সেই সূত্রের খোঁজে। এক পক্ষ নরম হতেই পাল্টা আর এক পক্ষ নরম হলো। এখন দেখার যে মুখ্যমন্ত্রীর বাড়ি এসে যে পৌরোহিত্যে যে বৈঠক চলছে, সেই বৈঠকে কে তার মানে দাবি বেশি পূরণ হয়, এখন সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। একেবারে অন্যদিকে দাঁড়িয়ে আগের দিন লাইভ স্ট্রিমিং এর পর্যন্ত দাবি ছিল এবং সেই দাবিতে অনড় ছিল জুনিয়র চিকিৎসকরা। আজকে সেই অবস্থান থেকেও তারা সরে এসেছে, যেমনটা লক্ষণীয়। তাদের এই অবস্থান থেকে সরে যাওয়াকে নিয়ে বা কি বলবে? দেখো, প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে লাইভ স্ট্রিমিং কখনোই সম্ভব নয়, কারণ সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন বৈঠকে সেই বৈঠক সবার মধ্যখানে ওপেন করে দেওয়া হবে, তাও আবার মানে বিষয়টা কিন্তু আদালতের বিচারাধীন বিষয়। এইরকম একটা বিচারাধীন বিষয়ে অনেক সময় অনেকের অনেক মন্তব্য করতে হয়, সেই মন্তব্য হয়তো সুপ্রিম কোর্টের পরিপন্থী হতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিং আর যেখানে এই আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার চলছে, সেই জায়গাতে দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিং কখনোই সম্ভব নয়। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে যুক্তি, সেই যুক্তি ঠিকই ছিল। অন্যদিকে দেখো, অশোক গাঙ্গুলির মতো সিনিয়র সুপ্রিম কোর্টের প্রাক্তনীরা মানে তোমার হচ্ছে বিচারকরা, তারা বলছেন যে আইনি অসুবিধা ছিল না, কিন্তু সুপ্রিম কোর্টের কোনো বিষয়ে যদি ফট করে কোনো কমেন্ট করা হয়ে যেত, তাহলে সেটা প্রশাসনিক যারা ব্যক্তিরা ছিল তাদের পক্ষে সমীচীন ছিল না। আমি প্রথম দিন থেকে কিন্তু এই কথাটাই বলে আসছিলাম যে বিচার ব্যবস্থাতে যদি কোনো পয়েন্ট চলে আসে, সেই ক্ষেত্রে সরকারি আমলারা এই বিষয়ে মুখ খুলতে পারেন না বিচারাধীন বিষয়। সেই জায়গাতে এইটা এড়ানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন লাইভ স্ট্রিমিং করেনি। আজকে কিন্তু সেই জায়গাতেই তারা লাইভ স্ট্রিমিং হচ্ছে না,
এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা রাজ্য সরকারের বক্তব্য হয়তো দেরিতে হলেও ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন বা রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে পুরো বৈঠকটার হচ্ছে ভিডিও ফটোগ্রাফি হবে। ভিডিও ফটোগ্রাফি করা মানেই পুরো রেকর্ড থাকবে। কিন্তু আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বারবার করে বলেছেন যে ভিডিও ফটোগ্রাফি হবে, যাতে কোনো পক্ষই কোনো কথা অস্বীকার করতে না পারে। এই জায়গাতে দাঁড়িয়ে হয়তো যেহেতু সুপ্রিম কোর্টের বিষয়, ছাত্রছাত্রীরা বা জুনিয়র চিকিৎসকরা তারা দেরিতে হলেও বুঝতে পেরেছেন। আজকে এখনো পর্যন্ত হচ্ছে সেটা যেমন বলা যাবে না, হচ্ছে না সেটাও বলা যাবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবস্থান স্পষ্ট যে কোনো রকম লাইভ স্ট্রিমিং হবে না। আমি যেটা বলতে চাইছি, ভিডিও ফটোগ্রাফি হবে কি হচ্ছে না সেই বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো খবর নেই, কারণ প্রশাসনের তরফ থেকেও এই বিষয়ে কোনো কথা এখনো বলা হয়নি বা আন্দোলনকারীদের পক্ষ থেকেও বলা হয়নি। এখন বৈঠক শেষ হওয়ার পর যখন আন্দোলনকারীরা বাইরে বেরোবেন তখন এটা বোঝা যাবে যে শেষ পর্যন্ত সেখানে ভিডিও ফটোগ্রাফি করা বা পুরো যে বৈঠকটা সেই বৈঠকের ভিডিওগ্রাফি হয়েছে কিনা সেটা আন্দোলন মানে বৈঠক ভাঙলেই বোঝা যাবে। একেবারে ধন্যবাদ তোমায় নীল। একদিকে যখন দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলছিল বৈঠক বা চলছে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের বৈঠক, ঠিক অন্যদিকে দেখাবো আরো এক ছবি যেখানে নির্যাতিতার বাবা মা হাঁটলেন মিছিলে মেয়ের নৃশংস হত্যার সুবিচার চেয়ে। দেখাচ্ছে সেই ছবি, একেবারে এক্সক্লুসিভ দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একদিকে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছে জুনিয়র চিকিৎসকদের নিয়ে বৈঠক, যে বৈঠকে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী থেকে শুরু করে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে জুনিয়র চিকিৎসকরা উপস্থিত রয়েছেন। আর ঠিক অন্যদিকে শহরের আরেক প্রান্তের ছবি দেখাচ্ছি যেখানে মেয়ের নৃশংস হত্যা, ডাক্তারি মেয়ের নৃশংস হত্যার সুবিচার চেয়ে মিছিলে হাঁটলেন নির্যাতিতার বাবা মা। এবং আজকের সেই মিছিল থেকে নির্যাতিতার মা বলে উঠলেন, মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। কি বক্তব্য উঠে এসেছে নির্যাতিতা তরুণীর মায়ের পক্ষ থেকে, শুনুন। এটা খুব ভালো, উনি যে এসেছেন ওখানে খুব আলোচনার মধ্যে একটা সমস্যা সমাধান হলো। ছাত্রদের যে 5 দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুন, আমরা এটাই চাই। এই যে লাইভ টেলিকাস্টের ব্যাপারটা, এটা মুখ্যমন্ত্রী বারবার করে এড়িয়ে যাচ্ছে। আমরা জানি না, সেটা উনি বিচার করে ঠিক করবেন। উনি এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী যে সব দোষী, সব মানে পুলিশ সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে। এটা আমার একদম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। দোষীরা আমাদের বন্ধু নয়, শত্রুও নয়। কি বলবেন? দোষীরা শত্রুও নয় একথা বলছে, তাহলে কি বলবেন? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আবার আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে আন্দোলন। আপনারা শুনলেন মিছিল থেকে নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রয়েছে, ভরসা রয়েছে। আগামী দিনে দোষীর যাতে উপযুক্ত শাস্তি হয় এই দাবিকে সামনে রেখে আজকের মিছিল, শহরের বুকে মিছিলে পা মেলালেন নির্যাতিতার বাবা মা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।